4 বছর পর টুইঙ্কেল হাউস আজ বিয়ের সাজে সেজেছে। বাড়ির গেটটি ফুল দিয়ে সাজানো হয়েছে। বাগানের প্রতিটি গাছের সাথে মরিচ বাতি ঝুলছে। ভেতরে ঘর সাজানোর কাজ চলছে। বাইরে থেকে কয়েকজন লোককে কাজে রাখা হয়েছে। রান্নাঘরে বিভিন্ন পদের মিষ্টান্ন তৈরি করছে তাহমিদ, আর তাকে সাহায্য করছে উপমা। পাশেই ডাইনিংয়ে খাবারের প্লেট সাজিয়ে রাখছে তুর্য। বসার ঘরে বসে মেহমানদের তালিকা তৈরি করছে আরাফ আর আহনাফ। এদিকে ইভান ইমনকে ঘুম থেকে ওঠানোর জন্য দোতলায় উঠেছে। ঘড়িতে দুপুর 12টা। এখনও তার ঘুম থেকে ওঠার কোনো লক্ষণ নেই। ইভান ইমনকে ঝাঁকুনি দিয়ে বলল, উঠ না ইমন, আজ তোর এঙ্গেজমেন্ট, ভুলে গেছিস নাকি? মানুষের বাবা মা আসবে কিছুক্ষণের মধ্যে, বাসায় অনেক কাজ, কখন উঠবি? ইমন চোখ কচলাতে কচলাতে বলল, ভাই তুই জানা, আমি আরেকটু ঘুমাবো। হঠাৎ কলিং বেলের শব্দ দিয়ে পুরো ঘর গুঞ্জন করে উঠল। ইমন সাথে সাথে বালিশ থেকে মাথা তুলে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আহনাফ এসে দরজা খুলে দেখল আদিল এসেছে। তার পাশে ইমান দাঁড়িয়ে আছে। ইমানকে দেখে আহনাফের মুখের হাসি বিলীন হয়ে গেল। ইমান আহনাফকে দেখে তার দিকে হাত এগিয়ে দিল। এদিকে উপমা রান্নাঘর থেকে বের হয়ে ভাইকে দেখে খুশিতে জড়িয়ে ধরল, আর আদিল বোনের মাথায় হাত বুলিয়ে দিল। উপমা এবার ইমানকে দেখে বলল, আরে ইমান, কেমন আছো? ইমান মাথা নেড়ে বলল, জি আপু, ভালো আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো, বসো বসো। ইমান আরাফের পাশে বসলো। আরাফ একবার ইমানের দিকে তাকালো, আরেকবার আহনাফের দিকে। আহনাফের মুখের অন্ধকার ভাবটা বুঝিয়ে দিচ্ছে ইমানের আগমনে সে খুশি হয়নি। এদিকে উপমা দোতলায় উঠে ইভানের মুখোমুখি হলো। ইভান তাকে জিজ্ঞেস করলো, কে এসেছে? ভাইয়া আর ইমান এসেছে। ও আচ্ছা, তাই বলো। আর ইমন ভেবেছে মাউসাতের ফ্যামিলি এসেছে, তাই প্রথম বেল শুনেই ওয়াশরুমে ঢুকে পড়েছে। উপমা হেসে বলল, এক প্রকার ভালোই হয়েছে, মাউসিয়াত আপুরা রাস্তায় আছে, যে কোনো সময় চলে আসবে। ইমান ভাইয়া আগে থেকে তৈরি হয়ে নিলে আর দেরি হবে না। আচ্ছা ভাইয়া, আমি অরুণিকাকে ডাকতে যাচ্ছি, ওরও হয়তো এখনো ঘুম ভাঙেনি। উপমা পাশের সিঁড়ি বেয়ে 3তলায় উঠল। 3তলার একদম শেষের ঘরটা অরুণিকার। উপমা তার রুমের সামনে দাঁড়িয়ে বলল, মনলিট, কোথায় তুমি? দরজা খুলো, বাসায় গেস্ট আসা শুরু করে দিয়েছে। ভাইয়া আর ইমানও চলে এসেছে। ইমান নামটি শুনে অরুণিকা লাফিয়ে বিছনা থেকে উঠে বসলো। তার এলোমেলো চুলগুলো মুখের উপর এসে ছড়িয়ে পড়েছে। সে চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বলল, ভাবি আমি উঠে পড়েছি। উপমা চলে যেতে অরুণিকা তাড়াতাড়ি আলমারি খুলে কাপড় খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর সে তার পছন্দের লাল রঙের জামাটা বের করে মুচকি হাসলো। প্রায় 20 মিনিট ধরে আয়নার সামনে বসে নিজেকে পরিপাটি করে সাজিয়ে সে ঘর থেকে বের হলো। 6 বন্ধুর পরিশ্রমে এই টুইঙ্কেল হাউসে তারা গত বছরে উঠেছিল। 4তলা বাড়ি, উপরে ছাদের পাশে ছোট একটা সুইমিং পুল। সুইমিং পুলের নিচ বরাবর প্রতিটা ঘরের বারান্দা। বারান্দাগুলো এক একটা রুমের সমান বড়। অরুণিকার ঘরটি 3তলার দক্ষিণমুখী। পাশে আরাফের ঘর, আর আরাফের ঘরের মুখোমুখি ইভানার পাশে তাহমিদের ঘর। এরপর সিঁড়িঘর। সিঁড়িঘরের সাথে লাগানো বিশাল বড় লাইব্রেরি। এই ঘরটি বইপত্র আর গুরুত্বপূর্ণ জিনিসপত্রে ভরে আছে। 6 জন এখানে বসে তাদের গুরুত্বপূর্ণ আলাপ জমায়। 2য় তলায় দক্ষিণমুখী তুর্যের স্টুডিও। এখানে বসে সে গান করে আর ভিডিও বানায়। আর উত্তর দিকে আহনাফ, ইমন আর তুর্যের রুম। নিচতলায় দক্ষিণমুখে বসার ঘর, উত্তরের রান্নাঘর আর ডাইনিং। তুর্যের বিশেষ অনুরোধে এই বাড়ির নাম রাখা হয়েছে টুইঙ্কেল হাউস। এদিকে অরুণিকা 2তলার সিঁড়ি থেকে নিচের দিকে উঁকি দিয়ে বসার ঘরের দিকে তাকালো। বড় পর্দার জন্য ভেতরে কাউকেই দেখা যাচ্ছে না। তাকে উকিঝুঁকি দিতে দেখে তাহমিদ নিচ থেকে বলে উঠল, অরুণিকা কি করছো? রান্নাঘরে গিয়ে উপমাকে একটু সাহায্য করো, মাউসিয়াতরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। অরুণিকার নাম শুনে ইমান বসার ঘরের পর্দার ফাঁকা অংশের দিকে তাকালো। অরুণিকাও সিঁড়ি বেয়ে নিচে নামলো। পাশ ফিরতে আহনাফ তার সামনে এসে দাঁড়ালো। অরুণিকা আহনাফকে দেখে মুচকি এসে বলল, কেমন লাগছে আমাকে? আহনাফ মুগ্ধ দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে রইল। সবে 18তে পা দিয়েছে অরুণিকা। তার চোখে মুখে চলন বলনে যৌবনের সৌন্দর্য ঠিকরে উঠেছে। তার পিঠ বরাবর ঘন চুলগুলো হালকা এলোমেলো হয়ে আছে। তাই আহনাফ হাত বাড়িয়ে তার চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল,
কতবার বললাম চুল বেঁধে আসো, এত লম্বা চুল খোলা রাখলে এলোমেলো হয়ে যাবে তো। অরুণিকা বুকে হাত গুজে বলল, এত কথা না বলে আগে বল আমাকে কেমন লাগছে। আহনাফ মুচকি এসে বলল, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। অরুণিকা লাজুক হেসে রান্নাঘরে চলে গেল। আহনাফও অরুণিকার পিছু পিছু এলো। উপমা আহনাফকে দেখে বলল, ভাইয়া আপনি এখানে, কিছু লাগবে? না কিছু লাগবে না, এমনিতে এসেছি। উপমা মুখ চেপে হেসে অরুণিকার দিকে তাকালো, তারপর আস্তে করে সরে গেল। আহনাফ এমনিতে রান্নাঘরে পা দেবে না, কিন্তু যখনই অরুণিকা রান্নাঘরে ঢুকবে তখনই আহনাফ তার আশেপাশে ঘুরঘুর করবেই, তাকে টুকটাক জিনিসপত্র এগিয়ে দেবে। অরুণিকাও এসবে অভ্যস্ত হয়ে গেছে। ইদানিং আহনাফ তার পাশে না থাকলে তার কাজে ভুল হয়ে যায়। কখনো পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলে, কখনো বা হাতে গরম তেল ছিটকে পড়ে, কখনো কাচের জিনিস ভেঙে যায়, কখনো বা ভুলভাল মশলা দিয়ে রান্নার 12টা বাজে আসে। অরুণিকা শরবত বানিয়ে ট্রেতে ওঠাতেই আহনাফ বলল, শরবত কার জন্য বানিয়েছ? অরুণিকা বলল, আদিল ভাইয়াদের জন্য। উপমা বানিয়ে দিয়েছিল, ওদের নাস্তা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমি না হয় আরেকবার দিয়ে আসি, আজ একটু গরম পড়ছে, দুবার শরবত খেলে ভালো লাগবে। আহনাফ ট্রে হাতে নিয়ে বলল, আচ্ছা আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। আহনাফ ট্রে নিয়ে বেরিয়ে পড়ল, আর অরুণিকা মুখ ছোট করে দাঁড়িয়ে রইল। অরুণিকা মনে মনে ভাবছে, এখন কিভাবে ইমানের সামনে যাবে। কোনো অজুহাত ছাড়া সে এমনিতেই ইমানের সামনে যাবে, এটা অসম্ভব ব্যাপার। কারণ আরাফের নিষেধ আছে, ঘরে কোনো ছেলে অতিথি হিসেবে আসলে অরুণিকা যাতে তাদের সামনে না যায়। বাসায় মাঝে মাঝে অফিসের লোক আসে, স্বাভাবিকভাবেই তাদের ব্যবসায়িক কাজে কিছু লোকের আসা যাওয়া হয়। ইমানও তেমনই, তবে ইমানের সাথে তাদের পরিচয়টা 1 বছর ধরে। আদিলই প্রথম ইমানের সাথে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল। ইমান একজন সাংবাদিক, সে পত্রিকায় লেখালেখি করার পাশাপাশি ছোট একটা গোয়েন্দা সংস্থাতে কাজ করে। মূলত ইমান 6 জনকে তাদের শত্রুপক্ষের সব তথ্য এনে দেয়। আদিল আর ইমানের কারণেই তারা 6 জন এখন মির্জা গ্রুপ আর ভাস্কর গ্রুপ সহ আরও অনেক ব্যবসায়িক গ্রুপের তথ্য নিয়ে ফেলেছে। এদিকে অরুণিকা মন খারাপ করে সিঁড়িতে বসে আছে। এই মুহূর্তে কোনোভাবেই ইমানের দেখা পাওয়া সম্ভব হচ্ছে না। ইমানকে তার খুব ভালো লাগে, যদিও কখনো তার ইমানের সাথে একা কথা বলার সুযোগ হয়নি, কিন্তু দূর থেকে ইমানের কথা শুনে তার ইমানকে ভালো লেগে গেছে। অরুণিকার হাবভাব আরাফ আর আহনাফ ধরতে পেরেছে, তাই আরাফ ইমানকে বাসায় আনতে চায় না। তবে মাঝে মাঝে আদিলের সাথে ইমান চলে আসে বাসায়। এদিকে ইমানের প্রতি অরুণিকার দুর্বল হয়ে যাওয়াটা আহনাফের একদমই সহ্য হচ্ছে না। দিন দিন সে মানসিকভাবে ভেঙে যাচ্ছে। এত বছর ধরে সে নীরবে অরুণিকাকে ভালোবেসে গেছে, আর আরাফ ছাড়া কারো কাছে সে নিজের ভালোবাসা প্রকাশ করেনি। কিন্তু আজ তার ভালোবাসার মানুষটি অন্য কারো চোখে ভালোবাসা খুঁজতে ব্যস্ত। আবার কলিং বেল বেজে উঠতে আহনাফ দরজা খুলে দিল। দেখলো মাউশিয়াত আর তার পরিবারের সবাই চলে এসেছে। তারা গতকাল কলকাতা থেকে ঢাকা এসেছিল, আর আজই ঢাকা থেকে চট্টগ্রাম এসেছে। এঙ্গেজমেন্ট আর আগদের পরই তারা মাউশিয়াতকে নিয়ে চলে যাবে, আর কয়েক সপ্তাহ পর ইমন সময় নিয়ে আনুষ্ঠানিকভাবে মাউশিয়াতকে কলকাতা থেকে উঠিয়ে আনবে। বিয়ের আনুষ্ঠানিকতা কলকাতায় হবে, তবে বাংলাদেশে ইভান খুব আয়োজন করে ইমনের আগদ অনুষ্ঠানটা করতে চাচ্ছে। সে আগে থেকে আগদের স্থানটি ঠিক করে রেখেছে। যেদিন ইমন আর মাউশিয়াতের আগদ হবে সেদিনই তাদের জীবনে আরেকটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ঘটতে যাবে, যে দিনটির জন্য তারা 14 বছর ধরে অপেক্ষা করেছিল। মাউশিয়াতকে দেখে অরুণিকা ছুটে এলো। মাউশিয়াত খুব শক্ত করে অরুণিকাকে জড়িয়ে ধরল। এই 4 বছরে অরুণিকার সাথে শুধু ভিডিও কলে কথা হয়েছিল, তাই এত বছর পর অরুণিকাকে দেখে সে আবেগ আটকে রাখতে পারল না। অরুণিকাও ফুপিয়ে কেঁদে উঠল। সে মাউশিয়াতের হাত ধরে বলল, জানো আপু, তোমাকে কত মিস করেছিলাম। ওখানের কথা আমার অনেক মনে পড়ে। আমার খুব ইচ্ছে করতো কলকাতায় যেতে, কিন্তু তোমার হবু বর আর তার ভাই বন্ধুরা এই ঘর থেকে কাজ ছেড়ে বেরোতে চায় না। নিজেরা তো যাবেই না, আর আমাকেও যেতে দেবে না। মাউশিয়াত অরুণিকার থুতনি ধরে বলল, অরু, তুই কত বড় হয়ে গেছিস, চাইলে নিজে নিজে তো যেতে পারতি। থাক, এখন বিয়ে উপলক্ষে তো যাওয়া হবেই। সবার সাথে মাউশিয়াত ও তার পরিবারের কুশল বিনিময় হলো। ইমনও ততক্ষণে নিচে নামলো। সে এসে মাউশিয়াতের বাবা মাকে সালাম করলো, তারপর মাউশিয়াতের সামনে এসে দাঁড়ালো। মাউশিয়াত ইমনকে দেখে ক্ষীণ কণ্ঠে বলল, শেষমেশ আমায় ডেকেছ। ইমন মাথা নিচু করে মলিন মুখে বলল, সরি, অনেক দেরি করে ফেলেছি তাই না? অনেক বেশি। 4 বছর ধরে তোমার অপেক্ষা করেছি। অনেকে অনেক কথা বলেছে, সবাই ভেবেছে তুমি আমাকে কথা দিয়ে পালিয়ে গেছো, কিন্তু আমি জানতাম আমার ইমন তার মাওকে কতটা ভালোবাসে।
তোমাকে 4 বছর সময় দিয়েছিলাম আমাকে সারা জীবন সময় দেওয়ার জন্য। আজ কিন্তু আমাকে সময় দেওয়ার সময় এসে গেছে। ইমন মাউসিয়াতের হাত শক্ত করে ধরে বলল, তুমি আমাকে ভুল প্রমাণ করে দিয়েছো। আমি ভাবতাম হয়তো স্বপ্ন পূরণ করতে গিয়ে ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলবো, কিন্তু না, তুমি আমার জন্য অনেক করেছো ম্যাম। তোমাকে এর চেয়ে বেশি অপেক্ষায় রাখা আমার পক্ষে সম্ভব না। ইমন আর মাউসিয়াতের কথোপকথন শুনে তুর্য উপমার দিকে তাকালো। উপমা অপরাধীর মতো তুর্যের দিকে তাকিয়ে আছে। 4 বছরের সংসারে উপমা এখনো তুর্যের ভালোবাসা পায়নি। বাংলাদেশ আসার পর তারা শুরুর দিকে ভাড়া বাসায় ছিল, যেখানে উপমা আর তুর্য অরুণিকাকে নিয়ে আলাদা ফ্ল্যাটে উঠেছিল, আর পাশের ফ্ল্যাটে বাকিরা ব্যাচেলরদের মতো থাকতো। 3 বছর তারা সেখানেই ছিল। এই 3 বছরে তুর্য বেশিরভাগ সময় বাইরে বা পাশের ফ্ল্যাটে গিয়ে বন্ধুদের সময় দিত। তবে এর জন্য উপমাও অনেকখানি দায়ী। সে তুর্যের কাছে স্ত্রীর অধিকার কখনোই চায়নি। তুর্য যা করত তাই সে মেনে নিত, কখনো তুর্যের অবহেলা গায়ে মাখেনি। নিজের সব কষ্ট মুখ বুঝে সহ্য করত, কারণ উপমার মনে একটাই ভীতি ছিল, সে অধিকার চাইতে গেলে যদি তুর্য তাকে ছেড়ে দেয়, আর এটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। আর তুর্য তাকে ছেড়ে দিলে এটা নিয়ে সবাই হাসাহাসি করবে, সবাই বলবে আকাশ কুসুম স্বপ্ন দেখার পরিণতি এমনই হয়। 4 বছর ধরে উপমা নিজেকে গুটিয়ে রাখতে রাখতে একদম নেতি পড়েছে। কারোর সামনে সে কিছুই বলার সাহস পায় না। 2 বছর আগে উপমার সন্তান সম্ভবা হয়েছিল। তুর্যের চোখে মুখে অনেক আনন্দ ছিল। সেই মুহূর্তে তুর্য উপমার যথেষ্ট খেয়াল রেখেছিল, কিন্তু নিজের বেখেয়ালির কারণে 3 মাসে উপমার মিসক্যারেজ হয়ে যায়। এরপর থেকে তুর্য তার কাছ থেকে অনেক দূরে দূরে থাকে। এদিকে তুর্যের পুরনো অভ্যাস এখনো যায়নি। সে এখনো বিভিন্ন মেয়ের সাথে কথাবার্তা বলে, মাঝে মাঝে দেখাও করে, তবে তার প্রেম ঘটিত কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র বন্ধুত্ব পর্যন্তই গড়িয়েছে। অন্যদিকে উপমা ও তুর্যের মেয়েদের সাথে ঘোরাফেরার খবর জানে বুঝে তবু কোনো অভিযোগ করে না, আর উপমার এই চুপ করে থাকারে তুর্যকে আরও বেশি সুযোগ দিচ্ছে। অরুণিকা আর উপমা খাবারের টেবিল গুছিয়ে সবাইকে খেতে ডাকলো। ইমানও আদিলের পিছু পিছু ডাইনিংয়ে এসে বসেছে। অরুণিকার সাথে চোখাচোখি হতে ইমান চোখ নামিয়ে নিল। অন্যদিকে আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে আছে। আরাফ তা দেখে অরুণিকাকে বলল, অরু, তুমি এদিকে বসো, খেয়ে নাও। অরুণিকা আরাফ আর আহনাফের মাঝখানে এসে বসলো। অরুণিকা চেয়ারে বসে কোনা চোখে ইমানের দিকে তাকালো। আহনাফ অরুণিকার প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল, এদিকে দেখো অরু, কি কি দেবো? অরুণিকা আহনাফের হাত থেকে চামচ নিয়ে বলল, আমি নিচ্ছি। আহনাফ চুপচাপ খাচ্ছে, তার মাথাটা ভো ভো করছে। হঠাৎ আরাফ খাওয়ার মাঝখানেও বলে উঠল, ইমন আর মাউসিয়াতের বিয়ের পরপরই আরেকটা বিয়ের আয়োজন করবো ভাবছি। সবাই অবাক হয়ে আরাফের দিকে তাকালো। মাউসিয়াতের বাবা মিরাজ হাসান জিজ্ঞেস করলেন, হ্যাঁ, বিয়ে তো একটা না, আরও 4-5টা হওয়া এখনো বাকি। তোমাদের সবারই তো বিয়ের বয়স হয়ে গেছে, মেয়ে পছন্দ থাকলে করে নাও। তুর্য তো আগেই বিয়ের কাজ সেরে ফেলেছে। হ্যাঁ, বিয়ে তো হবে, তবে এবার আহনাফের বিয়ের প্রস্তুতি নেওয়ার কথা ভাবছি। তুর্য একবার আহনাফের দিকে তাকালো, আরেকবার অরুণিকার দিকে। আহনাফ মনে মনে খুশি হলেও সেটা প্রকাশ করলো না, আর অরুণিকা খাওয়া বাদ দিয়ে বলে উঠল, আহনাফ, তুমি সত্যি বিয়ে করবে? আমার তো অনেক ভাল লাগছে, এখন বাসায় আরও 2জন নতুন সদস্য আসবে। অরুণিকার কথা শুনে ইভান আর তাহমিদ গম্ভীর মুখে আরাফের দিকে তাকালো, আর ইমন শব্দ করে হেসে উঠল। ইমনের হাসির শব্দ শুনে অরুণিকা বলল, তুমি হাসছো কেন? আরাফ অরুণিকাকে উদ্দেশ্য করে বলল, অরু, চুপচাপ খেয়ে নাও। অরুণিকা মাথা নিচু করে আহনাফের দিকে কোনা চোখে তাকালো, দেখলো আহনাফ খাবারের দিকে তাকিয়ে আছে। অরুণিকা বাঁকা হাসি দিয়ে কোনোই দিয়ে আহনাফের বাহুতে গুঁতো দিয়ে বলল, লজ্জা পাচ্ছ তাই না? ইমন অরুণিকার কথা শুনে আরও জোরে হেসে উঠল। এবার মাউসিয়াত ইমনকে বলল, তুমি হাসছো কেন? ইমন ফিসফিসিয়ে বলল, সাসপেন্স আছে, শীঘ্রই জানতে পারবে। খাওয়া দাওয়ার পর তুর্য আরাফের কাছে এসে বলল, এভাবে খাবারের টেবিলে কথাটা কেন তুলেছিস? আরাফ ভ্রুকুচকে বলল, কেন, কি সমস্যা? আমাদের আগে টুইঙ্কেলের মতামত জানা দরকার। আরাফ বলল, আমি ওর ভালো মন্দ বুঝি, আমার সিদ্ধান্ত ওর মতামতের চেয়ে ঊর্ধ্বে, কারণ ওর এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স হয়নি। তুর্য বলল, দেখ, চুক্তিটা কলকাতায় হয়েছিল, তার অর্থ এই না যে চুক্তিটা বাস্তবায়নই করতে হবে। আরাফ বলল, তুই কোন চুক্তির কথা বলছিস? তুর্য বলল, কলকাতায় টুইঙ্কেলের কেসে যে চুক্তি হয়েছিল সেটার কথা বলছি। আরাফ বলল, অবশ্যই না, আমি সেই চুক্তিতে বিয়ের কথা বলিনি, এটা আমার ইচ্ছে, ইনফ্যাক্ট এটা দাদা দাদির ইচ্ছে, বাবা চাচুদেরও শেষ ইচ্ছে ছিল এটা। তুর্য অবাক হয়ে বলল,
মানে? আরাফ বলল, দাদা আর দাদি ওর জন্মের কিছু মাস পরে আহনাফের সাথে ওর বিয়ে দেওয়ার ওসিয়ত করেছিলেন, যার ফলশ্রুতিতে বাবা দলিলে মৈত্রী গ্রুপে আমাদের ভাগের 50 ভাগ সম্পত্তি অরুণিকার নামে লিখে দিয়েছিলেন। কারণ আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। মাও মৃত্যুর আগে এটাই চেয়েছিলেন যাতে আমি ডাক্তারি পড়ি। তাই আমি মৈত্রী গ্রুপের দায়িত্ব নেওয়ার সুযোগটা কখনোই পাবো না। আর দিশান্ত অরু ছোট ছিল, তাই তারা আহনাফ আর অরুর বিয়ের কথা বলেছিল। তারা ভেবেছিলেন অরুর 18 হলে তাদের বিয়ে দিয়ে দেবেন। আর অরু আমাদের বংশের একমাত্র মেয়ে ছিল, আমাদের কোনো ফুপ্পিও ছিল না। দাদা দাদি চাইনি ও অন্য ঘরে যাক, এটাই দাদা দাদির ওসিয়তনামা ছিল। আমার এটা পালন করতেই হবে। তুর্য বলল, কিন্তু আহনাফ? আরাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা সময় আহনাফ এটা মানতে চায়নি, কারণ ও তখন ছোট ছিল। সবাই যখন ওর সামনে বিয়ের কথা বলতো অনেক রেগে যেত। আর এটা অস্বাভাবিক কিছু না, কাজিনে কাজিনে কত মারামারি হয়। আর ওর জন্য ওকে বকা শুনতে হতো, তাই ও ভাবতো বিয়ের পর ওর ঘাড়ে চেপে বসবে। এটা তো ছোটো বয়সে মনে আসা স্বাভাবিক। ওর বয়স তো তখন বেশি ছিল না, 13-14 ছিল মাত্র। আর তোরা জানতে চেয়েছিলেন আহনাফ কেন ওর ব্যাপারে খিটখিটে ছিল? এই কারণেই। কিন্তু ধীরে ধীরে ওর খিটখিটে ভাবটা কেটে গেছে, তাই না? তোর যে ভ্রকুচকে বলল, তার মানে আমরা যেটা এতদিন ভাবতাম ওটাই ঠিক, আহনাফ টুইঙ্কেলকে ভালোবাসে? হ্যাঁ, এটা কি শুধুই আমি জানতাম না? সবাই তো জানতো, তুইও জানতি, শুধু অজানা হয়ে থাকতে। আহনাফের হাব দেখলে এটা বোঝা যাওয়া স্বাভাবিক। তুর্য বলল, হ্যাঁ স্বাভাবিক, আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু টুইঙ্কেলের দিক থেকে এমন কিছুই নেই। ও আমাদের সাথে যেভাবে কথাবার্তা বলে আহনাফের সাথে ওভাবে কথা বলে। ও এটা মেনে নেবে তুই কীভাবে ভাবলি? আরাফ বলল, আমার কিছু ভাবতে হবে না, সময় সব ঠিক করে দেবে। আমি শুধু এটুকু জানি আজ অরুর জীবনের এই সিদ্ধান্তটা নেওয়া খুবই দরকার। আর আমি জানি অরু আমার কথার অমান্য হবে না। ইমন আর মাউসাতের বিয়ের পরে আহনাফ আর অরুর বিয়ের আয়োজন শুরু হবে।